আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিব ভুইয়া। তো আজকে আমরা আলোচনা করব মাইকোডিয়াল ইনফেকশনের বা এমআইয়ের ইসিজি নিয়ে। তাহলে আমরা এমআইয়ের ইসিজিতে এরকম একটা আমরা গ্রাফ বা ইসিজি পেপার আমরা দেখতে পাবো। তো যখন আমরা এরকম একটা গ্রাফ পেপার আমাদের হাতে দিয়ে স্যার বলবে যে এটা রিড করো, তখন আমরা দেখব যে লিড অনুযায়ী যে কোন লিডে আমাদের অ্যাবনর্মালিটি বা চেঞ্জ রয়েছে, তাই না? এবং আমি বলছিলাম আগের ভিডিওতে, আমি বেসিক ভিডিওতে আলোচনা করছি যে আমরা কীভাবে লিডগুলো দেখব, যে আমরা 1, 2, 3, 4, B1, B2, B3, B4, B5 এভাবে ইলেবোরেটলি আমরা দেখবো না। আমরা দেখবো কি অনুযায়ী, যে এক একটা সিস্টেম অনুযায়ী দেখবো। যেমন আমরা ইনফিরিয়র এমআই হইলে আমরা চেঞ্জ পাই কোথায়? 2, 3 ABF, 2, 3 ABF। আবার এন্টেরিয়র এমআই হইলে আমরা চেঞ্জ পাই 1 ABL আর B3, B4 এ, B3, B4 এ। আবার ল্যাটারাল হলে আমরা পাই B5, B6 এ। তো এভাবে আমরা টেরিটরি অনুযায়ী আমরা দেখব যে চেঞ্জগুলো আছে কিনা, তাই না? আমরা টেরিটরি অনুযায়ী আমরা চেঞ্জগুলো খেয়াল করব। তো আমরা এই ইসিজি পেপারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 নম্বরে চেঞ্জ আছে। কেন চেঞ্জ আছে দেখো, আমরা জানি আমাদের একটা ইসিজি পেপার, একটা ইসিজি কেমন থাকে এরকম POF, QR, S, 2F, তাই না? এরকমভাবে থাকে একটা ইসিজি, আমাদের নর্মাল ইসিজি। এখন এখানে দেখো, এখান থেকে এভাবে হইলো, এভাবে না এসে দেখো এখানে কি হইলো, যে এখানে এই যে এসটি, এটাকে আমরা বলি এসটি সেগমেন্ট, এটাকে আমরা বলি এসটি সেগমেন্ট। কারণ কি আমরা জানি আমাদের এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস টি। তাহলে এই যে এসটি সেগমেন্টটা, এই এসটি সেগমেন্টটা দেখো এখানে নিচে না নেমে দেখো এটা উপরে রয়ে গেছে, অর্থাৎ এটা আমরা বলি এসটি ইলিভেশন। তাহলে এসটি ইলিভেশনটা কত নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে এটা যদি নর্মাল হতো তাহলে কী থাকতো? এরকমভাবে থাকতো, এরকম থাকতো, তাই না? দেখো টিউবটা আর এখানে দেখো এসটিটা এরকম সমান থাকতো, কিন্তু দেখো এসটিটা কী আছে? একটু উপর দিকে, তাই না? তাহলে বলা যায় এসটিটা এলিভেটেড হয়ে আছে। তাহলে এসটি ইলিভেশন, তাহলে এটা এরকম কোথায় আছে? এই লিডটাতে আছে, এই লিডটাতে দেখো এসটিটা উপর দিকে আছে। আবার দেখো আরেকটা কোথায় আছে? 2 নম্বরে পেলাম, 3 নম্বরে পেলাম, এটা কিন্তু 2 নম্বর লিড। এই লিডটাকে আমরা এলিভেটলি এখানে দেখাইছি, তাহলে এটাকে দেখার দরকার নেই। তারপর হচ্ছে আমাদের দেখো এই এপিএফ, এই যে দেখো এখানে দেখো এসটি এলিভেশন আছে, এই যে। তাহলে যেহেতু 2 নম্বর, 3 নম্বর এবং এপিএফ পাইলাম, আমরা এই টেরিটরিটা কার জন্য আমরা বলি? ইনফিরিয়র এমআই। অর্থাৎ আমরা জানি ইনফিরিয়র এমআই হলে আমরা চেঞ্জ পাই কোথায় কোথায়? 2, 3 ABF এ। তাহলে এখানে এস্টিমেশন কোথায় আছে? 2 নম্বর, 3 নম্বর এবং ABF এ। ওকে, এই জন্য এটাকে আমরা বলতে পারি ইনফিরিয়র এমআই। তাহলে আমরা কীভাবে আমরা রিড করবো ইসিজিটা? যে দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং রিদম ইজ রেগুলার। রিদমটা রেগুলার কেন বলতেছি দেখো, এই একটা আরব থেকে আরেকটা আরব এবং আরেকটা আরব দেখো, প্রত্যেকটা মাঝখান থেকে 1, 2, 3, 4টা, 1, 2, 3, 4টা। তাহলে এটা হচ্ছে রিদমটা কি? রেগুলার। হার্ট রেট কত? যেহেতু একটা আরব থেকে আরেকটা আরবের দূরত্ব মাঝখানে 1টা, 2টা, 3টা, 4টা লার্জ স্কোয়ার আছে। তাহলে আমরা বলছিলাম 300কে আমরা লার্জ স্কোয়ার যতটা তত দিয়ে ভাগ করবো, তাহলে 4 দিয়ে ভাগ করলে 75। যখন রিদম রেগুলার আমরা সূত্র হচ্ছে কি 300কে লার্জ স্কোয়ার বা 1500কে স্মল স্কোয়ার দিয়ে আমরা ভাগ দিব, তাই না? তাহলে আমরা স্মল স্কোয়ার হিসাব করে দোকানে লার্জ স্কোয়ার হিসাব করতেছি, 300কে আমরা 4 দিয়ে ভাগ করতেছি, তাহলে 75। বিট কত? হার্ট রেট কত? 75 বিট পার মিনিট। এবং এস্টিমেশন আমরা করতে পারছি 2, 3 ABF। এবং এখানে দেখো প্যাথোলজিক্যাল কিউ পাচ্ছি, তাই না? কারণ আমরা জানি এটা হচ্ছে দেখো কিউ ওয়েভ, কারণ আমরা জানি কিউআর কমপ্লেক্সের আগেরটা হচ্ছে কিউ ওয়েভ। দেখো কিউবটা দেখো একটু লম্বা হয়ে আছে, তাহলে প্যাথোলজিক্যাল কিউব। এই প্যাথোলজিক্যাল কিউব আমরা এখানে পাচ্ছি কোথায়? 2, 3 ABF এ। সো মাই ডায়াগনোসিস কি? ইনফিরিয়র এমআই। ওকে, সো মাই ডায়াগনোসিস ইনফিরিয়র এমআই। তো আমরা কীভাবে বলবো যে স্যার দিস ইজ এ 12 লিড ইসিজি শোয়িং রিদম ইজ রেগুলার, হার্ট রেট ইজ 75 বিট পার মিনিট, এস্টিলেশন অ্যান্ড প্যাথোলজিক্যাল কিউব ইন 2, 3 ABF, সো মাই ইসি ডায়াগনোসিস ইনফিরিয়র এমআই। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো। তারপর সেরকম একটা ইসিজি দিয়ে বললো স্যার লিড করো, তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো, হার্ট রেট কত? 1, রিদমটা কী দেখো 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। তাহলে রিদম কি? রেগুলার। তাহলে রিদম ইজ রেগুলার। হার্ট রেট কত?
যেহেতু 5টা আছে, 1 2 3 4টা আছে, তাহলে 300কে আমরা যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে কত পাই? 75 বিট পার মিনিট। সো এখানে কত? হার্ট রেটও 75 মিনিট। তাহলে দিস ইজ এ 12 ইসিজি। হ্যাঁ, রিদম ইজ রেগুলার, হার্ট রেট ইজ 75। তারপর দেখো আমাদের এখানে চেঞ্জ আমরা করতে পারছি, দেখো এই যে দেখো এখানে, তাই না? এখানে আসার কথা কি ছিল? এরকম আসার কথা ছিল, কিন্তু দেখো না এসটিটা কি উপরের দিকে, তাহলে 1 নম্বর এটা আমরা বললাম এসটি ডিউরেশন। তারপর দেখো এবিএল এ পাচ্ছি, এবিএল এ। তারপর দেখো তাই 3 নম্বর পাচ্ছি, তাই না? এখানে উপর দিকে উঠে গেছে। তারপর দেখো এই 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে আমরা জানি 3 4 আর 1 এবিএল এ আমরা পাই এন্টেরিয়র টেরিটরি, আর 5 6 হচ্ছে ল্যাটারাল টেরিটরি। সো এটাকে আমরা বলি এন্টেরিয়র ল্যাটারাল এমআই। তাহলে আমরা এভাবে বলতে পারি দিস ইজ এ 12 lead ECG showing rhythm is regular, heart rate is 75 beat per minute and stimulation in 1 ABL, B3, B4, B5, B6. Okay, so my diagnosis is কি পেলাম? diagnosis is anterolateral MI. Okay, এটা মনে রাখবা, ইনফিরিয়র এমআই যদি হয় আমরা রিসিপ্রোকাল চেঞ্জ অর্থাৎ উল্টা চেঞ্জ পাবো হচ্ছে B3 B5 B4 এ, আর যদি B3 B4 B5 এগুলো থাকে আমরা রিসিপ্রোকাল চেঞ্জ পাবো ইনফিরিয়র অর্থাৎ 2 3 ABF এ। ওকে, আচ্ছা এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই, আমাদের ফাইনাল প্রফে এগুলো রিসিপ্রোকাল চেঞ্জ নিয়ে সারা এত ধরবে না। তারপর এরকম একটা ইসিজি দিল, পেপার দিয়ে বলো এটা রিড করো। দেখো এখানে আমরা কী দেখছি, দেখো 2 নম্বর দেখো টি ইনভার্সন। দেখো ডিটা কি ইনভার্সন, কারণ আমরা জানি কিউআরএস কমপ্লেক্সের পরে যেটা নেগেটিভ রিফ্লেকশন সেটা আমরা বলি, যে রিফ্লেকশন সেটা আমরা বলি টি ওয়েভ। তাহলে টি ওয়েভটা কি নিচের দিকে আছে, এখানে তো টি ওয়েভটা নিচের দিকে, এটা টি ওয়েভটা নিচে, অর্থাৎ টি ইনভার্সন। মনে টি ইনভার্সন মিনস মায়োকার্ডিয়াল ইস্কিমিয়া নট ইনফাকশন। টি ওয়েভ ইনভার্সন মানে কি ইস্কিমিয়া নট ইনফাকশন। ওকে, ইস্কিমিয়া মানে ব্লাড সাপ্লাই কমে যাওয়া, এখনও মাসল সেলগুলো কী হয় নাই, ডেথ হয় নাই, মারা যায়নি। সো এখানে আমরা দেখো রিদম কি রেগুলার এবং হার্টের কত 1 2 3 3.5 আছে, তাহলে মোটামুটি 85। তাহলে রিদম ইজ রেগুলার, হার্ট ইজ 85 বিট পার মিনিট অ্যান্ড টি ইনভার্সন ইন 2 3 ABF। তাহলে 2 3 ABF কাকে ইন্ডিকেট করে? ইনফিরিয়র হার্টকে। যেহেতু টি ইনভার্সন তাহলে কি ইস্কিমিয়া, তাহলে ডায়াগনোসিস কী হলো? ইনফিরিয়র ইস্কিমিয়া। এখন ইনফিরিয়র ইস্কিমিয়া হলে তুমি কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হতে পারবে না, তখন তোমাকে বলতে হবে যে স্যার আমি ট্রোপোনিন আই করে দেখব। ট্রোপোনিন আই করার পরে যদি দেখি যে ট্রোপোনিন আই নর্মাল, তাহলে হয়তো হবে আনস্টেবল এনজাইনা, আর যদি ট্রোপোনিন আই হচ্ছে বেশি থাকে তাহলে নন স্টিলেটেড এমআই। এখানে দেখো নন স্টিলেটেড এমআই, বুঝতে পারছো? তাহলে আমাকে এভাবে বলতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো? ডায়াগনোসিস ইনফিরিয়র ইস্কিমিয়া, ট্রোপোনিন আই নর্মাল থাকলে আনস্টেবল এনজাইনা, ট্রোপোনিন আই যদি বেশি থাকে তাহলে হচ্ছে নন স্টিলেটেড এমআই। এভাবে আমাদের ডায়াগনোসটা করতে হবে। আশা করি তোমরা সবাই এভাবে যদি ইসিজি পেপারগুলো দেয় তোমরা বুঝতে পারবে। তারপর হচ্ছে একটা এমআই পেশেন্ট তোমার কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে। এক নম্বর হচ্ছে তোমার কার্ডিয়াক পেইন থাকবে। পেনের ক্যারেক্টারিস্টিকটা কেমন স্যার বলবে, তখনই বলবে যে স্যার বলো তো পেনের ক্যারেক্টারিস্টিকটা কেমন? বলছে কনস্ট্রিক্টিং, চকিং, স্কুইজিং, ক্রাশিং, এই 4টা কথা বলতে হবে। এবং অ্যাগ্রাভেটেড বাই এক্সারশন বা এক্সাইটমেন্ট, কোল্ড ওয়েদার, এক্সারসাইজ, এই ব্যাপারগুলোতে কী হয়? তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি স্টিমুলেট হয় এবং ব্লাড ভেসেলগুলো হচ্ছে কনস্ট্রিক্ট হয়ে যায়, ব্লাড ফ্লো কমে যায় এবং মায়োকার্ডিয়াল ইনফেকশনটা কী হয়? আরও বেশি অ্যাগ্রাভেট হয়। নট রিলিভ বাই জিটিএন বা রেস্ট বা জিটিএন দিলে কী হয় না, তার এই ব্যথাটা কমবে না। ডিউরেশন কি? পারসিস্ট ফর প্রলং ডিউরেশন। তাহলে তোমাকে পেন ক্যারেক্টার এটা অবশ্যই মাস্ট বলতে হবে, না পারলে ফেল। তারপরে কী কথা হতে হবে? তার অ্যাংজাইটি বা ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, তার মনে হবে যে সে মনে হয় বাঁচবে না, মানে এতটাই অস্বস্তি এবং ব্যথা হবে। তারপর তার নশিয়া এবং বমিট হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে, কলাস বা সিনকম হতে পারে। তারপর কিছু ফিজিক্যাল সাইন আমরা পাবো, যে তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, সেজন্য কী হতে পারে? আমরা প্যালর, সোয়েটিং, টাইকার্ডিয়া পেতে পারি। আবার কী হতে পারে? তার ব্যাগাল অ্যাক্টিভেশন হতে পারে, যেটা হচ্ছে ইনফিরিয়র এমআই কমন। আমরা জানি ইনফিরিয়র এমআই কী হয়? ব্রাডিকার্ডিয়া হয়। আমি বারবার বলছিলাম যে ইনফিরিয়র এমআই আমরা জানি যে ব্লাড ভেসেলটা ইনফিরিয়র হার্টকে সাপ্লাই দেয় সেইটা কী করে? এসি নোটকে সাপ্লাই দেয়। তাহলে যদি কোনো কারণে
এই এখানে ব্লক হয়ে যায়, তাহলে কী হবে, এই অ্যাসিড নোড ফায়ারিংটা বন্ধ হয়ে যাবে, তখন ব্যাগাল অ্যাক্টিভেশন হয়ে যাবে, তখন কী হবে আমরা জানি বমিটিং এবং ব্রাডিকার্ডিয়া। তারপর হচ্ছে সাইন অফ ইম্পেয়ার মাইকোডিয়াল ফাংশন। যেহেতু এমআইতে মাইকোডিয়াল সেলগুলো ডেড হয়ে যায়, তাহলে মাইকোডিয়াল ফাংশনটা কী হবে, ইম্পেয়ার হবে, তখন আমরা কী পাবো, হাইপোটেনশন, অলিগুরিয়া, কুল পেরিফেরি, তারপর নিয়ারো পালস প্রেশার, রেস জোগুলার ব্যালেন্স প্রেশার, থার্ডার সাউন্ড, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পাইতে পারি। তারপর আমরা কী পাবো, লোগেট ফিভার। তাহলে এগুলো যতটুকু পারো মনে রাখতে হবে যে সিম্পিথি অ্যাক্টিভেশনে কী পাবো, প্যালোর সুইটিং টাকিকার্ডিয়া, ব্যাগাল অ্যাক্টিভেশনের জন্য পাবো হচ্ছে ব্রাডিকার্ডিয়া ভমিটিং, আর ইম্পেয়ার্ড মাইকোডিয়াল ফাংশনের জন্য হচ্ছে ওই যে শকি ফিচারগুলো পাবো, আর লোগেট ফিভার পাবো। তাহলে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এমআইতে টেকিকার্ডিয়া হচ্ছে, ব্রাডিকার্ডিয়া হচ্ছে। তাহলে ব্রাডিকার্ডিয়া ইউজুয়ালি কোথায় হচ্ছে, ইনফিরিয়র এমআই, আর টেকিকার্ডিয়া হয় ইউজুয়ালি আমাদের হচ্ছে এন্টেরিয়র এমআই। মানে এন্টেরিয়র এমআই মিনস এ ফর এরিথমিয়া, ওকে। আর ইনফিরিয়র এমআই কী হয়, ব্রাডিকার্ডিয়া। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন স্যার বলতে পারে যে ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তার এমআই হয়েছে বাট তার কোনো পেইন নাই। আমরা জানি এমআইয়ের পেশেন্টে কী থাকে, প্রচুর পেইন থাকে বাট তার কোনো পেইন নেই, তাহলে কী বলবো স্যার, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তার এই পেশেন্টটা ডায়াবেটিস আছে, তার জন্য তার নিউরোপ্যাথি ডেভেলপ করছে, সেই জন্য সে তার ব্যথাটা ফিল করতে পারতেছে না। এখানে বমিটিং কী ধরনের হবে, যে লিকুইড, কোনো প্রকার ফুড কন্টেন্ট থাকবে না। তারপর সুইটিং কেন হবে স্যার, সিম্পিথিক স্টিমুলেশনের জন্য। বমিটিং কেন হয় স্যার, প্যারাসিম্পিথিক বা ব্যাগাল স্টিমুলেশনের জন্য। আমরা উপরে পরে আসছি চারটির ভিতরে। তারপর বলতে পারে যে এটা কার্ডিয়াক চেস্ট পেন আর নন কার্ডিয়াক চেস্ট পেন তুমি কীভাবে পার্থক্য করবা, তো স্যার বলবা, স্যার প্রথম হচ্ছে লোকেশন, যে কার্ডিয়াক চেস্ট পেনটা কী থাকবে, সেন্ট্রাল এবং ডিফিউজড, আর নন কার্ডিয়াক চেস্ট পেন হচ্ছে পেরিফেরাল এবং লোকালাইজ। রেডিয়েশন কি, শুধুমাত্র এই পেনগুলা মানে কার্ডিয়াক পেনগুলো কী করবে, রেডিয়েট করবে জো, নেক, শোল্ডার, আর্মে। আর এই নন কার্ডিয়াক পেনগুলো কী করবে না, রেডিয়েট করবে না। ক্যারেক্টার কি, এটা হচ্ছে টাইট, স্কুইজিং, চকিং, ক্রাশিং, আর এটা কি শার্প, স্টেবিং। প্রিসিপিট কি, এটা হচ্ছে এক্সারশন বা ইমোশন দ্বারা কী হবে, তার এক্সারশন প্রিসিপিটেশন হবে। বাট এখানে এটা হচ্ছে স্পন্টিনাস, তার অ্যাংজাইটি বা ফিয়ার এইগুলোতে কী হবে না, অ্যাংজাইটি, তারপর হচ্ছে তোমার এক্সারশন, এক্সারসাইজ, এগুলোতে কী হবে না, তার এটা প্রিসিপিট হবে না, এটা স্পন্টিনিয়াসলি হবে। রিলিফ কি, রেস্ট নিলে বা নাইট্রেট নিলে কী হবে না, তার এটা রিলিফ, এই কার্ডিয়াক সিস্টেমগুলো রিলিফ হয়ে যাবে, কিন্তু এমআর ক্ষেত্রে হবে না। কিন্তু এটা হচ্ছে নট রিলিফ বাই রেস্ট নিলে কী হবে না, নন কার্ডিয়াক চেস্টগুলো কী হবে না, রিলিফ হবে না। এক্সিস্ট ফিচার কি, তার এখানে ব্রেথলেস থাকতে পারে। আর এখানে তার হচ্ছে ওই যে জিআইটি, লোকোমোটর, সাইকোলজিক্যাল ডিস্টার্বেন্স থাকতে পারে। তাহলে এভাবে তোমাকে কী করতে হবে, কার্ডিয়াক চেস্ট পেন এবং নন কার্ডিয়াক চেস্ট পেনের পার্থক্যটা অবশ্যই পারতে হবে, নাহলে ফেল হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার যে এমআই হয়েছে এটা কীভাবে কনফার্ম হবে, দুইটা, একটা হচ্ছে টোপোনিন আই, একটা হচ্ছে সিকেএমবি। হসপিটালে কোনটা মেনলি করা হয় স্যার, টোপোনিন আই। সিকেএমবি করা হয় না কেন, কারণ সিকেএমবিটা শুধুমাত্র কার্ডিয়াক সেল না, আর অন্যান্য মাসল সেল থেকেও আসে, সেজন্য এটা স্পেসিফিক না। কিন্তু টোপোনিন আইটা শুধুমাত্র কার্ডিয়াক সেল থেকে আসে, এই জন্য টোপোনিন আইটা হচ্ছে স্পেসিফিক, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে কেন সিকেএমবি করা হয় না, টোপোনিন আই ব্লাডে তাড়াতাড়ি আসে এবং এটা স্পেসিফিক। অন্যদিকে সিকেএমবিটা ড্যামেজ মাসল সেল থেকেও আসতে পারে, অর্থাৎ অন্যান্য মাসল সেল থেকেও আসতে পারে। তারপর বলতে যে টোপোনিন আইটা কতক্ষণ পর বাড়ে এবং কতদিন থাকে স্যার, 2 ঘন্টার মধ্যে বাড়ে এবং 2 সপ্তাহ পর্যন্ত থাকে। একটা পেশেন্টের এমআই হয়েছিল, সে যদি 2 সপ্তাহ পর আসে, তখন তুমি কীভাবে কনফার্ম করবা, স্যার আমি ইসিজি দেখবো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে কিনা। আমরা জানি যে ইসিজিতে প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ থাকা মানে হচ্ছে এটা ওল্ড এমআই। তো 2 সপ্তাহ মানে কি অনেক দিন হয়ে গেছে, তখন আমরা দেখবো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে কিনা, এবং ব্লাডে দেখবো এলডিএস আছে কিনা, কারণ এলডিএস রক্তে 2 মাসের মধ্যে থাকে। কিন্তু 2 সপ্তাহ কিন্তু টোপোনিন আই করলে লাভ নাই, কারণ টোপোনিন আই কিন্তু 2 সপ্তাহ পর থাকে না, ওকে। তারপর স্যার বলতে পারে একটা পেশেন্টের টোপোনিন আই নেগেটিভ আসছে, এটা কি এসিএস বলা যাবে, বলবা হ্যাঁ অবশ্যই বলা যাবে। কারণ কি, আনস্টেবল এনজাইম একটা একুট করোনারি সিনড্রোম, বাট সেখানে কিন্তু টোপোনিন আই বাড়ে না। তাহলে আমরা জানি না একুট করোনারি সিনড্রোম বলতে কি আছে, একুট করোনারি সিনড্রোম হচ্ছে আনস্টেবল এনজাইম আর এমআই, এমআই দিকে আছে এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই। আর করোনারি সিনড্রোম, করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি সিনড্রোম হচ্ছে 5টা, কি কি, স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা, এমআই, হার্ট ফেলার, এরিথমিয়া, সারেন্ডেড, এর হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। আর একুট করোনারি সিনড্রোম হচ্ছে আনস্টেবল এনজাইনা আর এমআই, মধ্যে এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই। তাহলে দেখো এই আনস্টেবল এনজাইনাতে কিন্তু টোপোনিন আই বাড়ে না। সো তুমি টোপোনিন আই নেগেটিভ আসলে আমরা কী করতে পারবো, এটাকে একুট করোনারি সিনড্রোম বলা যাবে। তাহলে এসিস মানে কি বুঝো, বললাম আনস্টেবল এনজাইনা আর হচ্ছে এমআই। এখন এই 3টাকে তুমি কীভাবে ভাগ করবা, যে স্যার নন এসটি এলিভেটেড এমআই
আর এসটি ইলিভেটেড এমআই দুইটাতে কি হয়, এসটি ইলিভেশন থাকবে না, অর্থাৎ টি ইনভার্সন থাকবে। আমাদের টি ইনভার্সন থাকবে। এখন এর মধ্যে এই নন এসটি ইলিভেটেড এমআই কী থাকবে, ট্রোপোনিন আইটা রেস থাকবে, এটাতে কী থাকবে, নর্মাল থাকবে। আর এসটি ইলিভেটেড এমআই কীভাবে পার্থক্য করবো, এসটি ইলিভেটেড এমআই এসটি ইলিভেশন থাকবে। এবার আমরা তিনটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমি এটাকে যদি একটু তোমাদের একটু সহজ করে বলি যে আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন এসটি ইলিভেটেড এমআই, এসটি ইলিভেটেড এমআই কীভাবে আলাদা করবো, যে আমি যদি বলি যে এসটি ইলিভেশন থাকবে না, থাকবে না, থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে ট্রোপোনিন আই থাকবে না, থাকবে, থাকবে। তাহলে এভাবে আমরা কী করতে পারি, আলাদা করতে পারি ট্রোপোনিন আয়ের মাধ্যমে এবং এসটি ইলিভেশনের মাধ্যমে। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তারপর হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্যারেক্টারিস্টিক কী, এটা হচ্ছে নিউ অনসেট অ্যাঞ্জাইনা, র্যাপিডলি উডসিনিং, অ্যাঞ্জাইনাইট রেস্টের সময় তার ব্যথা থাকবে, অ্যাঞ্জাইনাইট মিনিমাল এক্সারশন লেগে হবে তার ব্যথা শুরু হয়ে যাবে। এন্ট্রির মধ্যে কোন আর্টারি ব্লক হয়, স্যার লেফট এন্ট্রির ডিসেন্ডিং আর্টারি। তোমরা সবাই হার্টের ব্লাড সাপ্লাইটা বলে দেখছো যে আমাদের হার্টের এন্ট্রি কে সাপ্লাই দেয়, লেফট এন্ট্রির ডিসেন্ডিং আর্টারি, অর্থাৎ লেফট কর্নার আর্টারি ব্রাঞ্চ থেকে সাপ্লাই পাই, যেটা হচ্ছে ডিসেন্ডিং আর্টারি। তো এমআই কজ কি, স্যার দুইটা সম্ভব, একটা হচ্ছে এথেরোস্ক্লেরোসিস, একটা হচ্ছে এম্বোলিজম। তো বলছে তুমি একটা এমআই পেশেন্টকে কীভাবে ম্যানেজ করবা, হাউ উইল ম্যানেজ দ্য পেশেন্ট। স্যার যদি একুট এমআই হয়, হঠাৎ করে তার এক্সেশন হলো, তাহলে আমরা কেউ তাকে হসপিটালাইজেশন করবো, লোডিং ডোজ দেবে কী কী, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, স্টেটিন। এই অ্যাসপিরিন 75 mg করে 4টা ট্যাবলেট স্টেট দিব, কীভাবে, চুইং এবং ক্রাশিং। র্যাপিড অ্যাকশন পাওয়ার জন্য আমরা এই ট্যাবলেটগুলোকে চিউইং বা ক্রাশিং করে তাকে খাওয়াবো, এবং সাথে কী দেবো, স্টেটিন দিব। তারপর আমরা কী করবো, রিপারফিউশন থেরাপি করবো। রিপারফিউশন থেরাপি আমরা কী করবো, যদি এসটি এলিভেশন থাকে ইসিজিতে, আমরা তাকে পিসিআই করার চেষ্টা করবো, পারকিউটেনাস ইন্টারভেনশন। যদি পিসিআই অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা কী বলবো, তাকে থ্রম্বোলাইসিস করবো উইথ স্টেরোটোকাইনেস। আর যদি নন স্টেরয়েড এমআই হয় তাহলে আমরা কী বলবো, লো মলিকুলার হেপারিন দিব। তারপর আমরা কী দেবো, অ্যান্টি অ্যাঞ্জাইনাল জিটিএন দিব, বিটা ব্লকার দিব। যদি ব্লাড প্রেশার যদি বেশি থাকে বা ব্লাড প্রেশার যদি হচ্ছে কম না থাকে তখন আমরা কী দেবো, বিটা ব্লকার দিব। তারপর থেকে অ্যানালিসিস দিব, মরফিন বা পেথিডিন। তারপরে তার আমরা জানি এখানে কী হয়, রিমোডেলিং তৈরি হয়। এমআইতে কী হয়, হার্টের রিমোডেলিং হয়। রিমোডেলিং কি আমরা জানি, ধরো এটা আমাদের হার্ট, ওকে। হার্টে কী হবে, যদি এই অংশটা ধরলাম, হার্টের এই অংশটা কী হলো, মাইক্রো ইনফেকশন হলো বা নেক্রোসিস হয়ে গেল। এখন এই হার্টের এই অংশটা কী করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না। তাহলে এই হার্টের এই অংশ যদি কাজ করতে পারছে না, তাহলে হার্টের এই অংশটা যদি কাজ করা অফ, তাহলে এটা গিয়ে পড়বে, লুটটা গিয়ে পড়বে কি হার্টের অন্য অংশগুলোতে। তো এই হার্টের অন্য অংশগুলো যখন গিয়ে লুট পড়বে তখন ওই জায়গাগুলো কী করবে, বেশি বেশি জোরে জোরে পাম্প করতে হবে। তো জোরে জোরে পাম্প করবে তখন ওই জায়গাগুলো কী হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এটাকে আমরা বলি রিমোডেলিং। কারণ আমরা জানি মাসল সেলের উপর যত লুট পড়বে সেটা তত কী হবে, হাইপারট্রফি হয়ে যাবে। এই লুটের কারণে, হাইপারট্রফির কারণে কী হবে, হার্টের শেপটা চেঞ্জ হবে, যেমন রিমোডেলিং। এই রিমোডেলিং ট্রিটমেন্ট করার জন্য আমরা কী করি, তাকে এসি ইনহিবিটর এবং এআরবি দিই। এই এসি ইনহিবিটর এআরবি কী করে, প্রি লোড আফটার লোড কমে তার হার্টের লোডটাকে কমাই দিবে এবং তোমার হচ্ছে রিমোডেলিংটা প্রিভেন্ট করে। আমরা যদি সহজ করে বলি একটু, এমআই হলে যদি 30 মিনিটের কম সময় আসে, আমরা কী করবো, হাই রিস্ক সেন্টার থেকে অর্থাৎ পিসি অ্যাভেলেবল থেকে আমরা পিসিআই করার চেষ্টা করবো। যদি পিসি অ্যাভেলেবল না হয় এবং 12 ঘন্টার ভিতরে আসে, তাকে আমরা কি স্টেরয়েড দিব। আর যদি 12 ঘন্টা পর আসে তখন আমরা লো মলিকুলার হেপারিন দেবো, কারণ 12 ঘন্টা পরে স্টেরয়েড দিয়ে আমাদের কোনো কাজ হবে না। জিনিসটা মাথায় রাখবা, শর্টকাটে যদি এতটুকু বলতে পারো এনাফ। এসপিরিন কীভাবে খাবে, ক্রাশিং অর চিং, কারণ কি র্যাপিড অ্যাকশনের জন্য। এসপিরিন কেন চিবে খাবে, ফর র্যাপিড অ্যাকশন টু অ্যাভয়েড ফাস্ট পাস মেটাবলিজম। অ্যান্টিকোয়াগুলিন কী দিব, স্যার লো মলিকুলার ওয়েট হেপারিন, যেটা হচ্ছে এনোক্সাপারিন, যেটা আমরা হচ্ছে কার্ডিনেক্স হিসেবে আমরা বাজারে পেয়ে থাকি। এনোক্সাপারিন কীভাবে দেওয়া হয়, সাবকিউটেনাসলি নাভির দুপাশে 2 বেলা দেওয়া হয়। এনোক্সাপারিনের সাথে কখন ওয়ারফিন দিব, যদি পারসিস্টেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অথবা এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই উইথ মুরাল থ্রম্বোসিস থাকে, তখন আমরা কী বলবো, তার সাথে
এনজাইমের সাথে ওয়ারফিন দিব। ওকে, তারপর হচ্ছে অ্যান্টি এনজাইম কী দিব স্যার? সাবলিঙ্গুয়াল বা বাকাল জিটিএন আর বিটা ব্লকার। বিটা ব্লকার কখন দিব না? যে স্যার হাইপোটেনশন থাকলে, কারণ আমাদের নিয়ে বিটা ব্লকার কী করে ব্লাড প্রেশার কমাই দেয়, হার্ট ফেলার থাকলে, ব্রাডিকার্ডিয়া থাকলে, অ্যাজমা থাকলে, কারণ এগুলোতে বিটা ব্লকার দিলে কী হবে, এগুলো আরও প্রিসিপিটেট হবে। এই জন্য আমরা এই কন্ডিশনগুলোতে কী দেবো না, বিটা ব্লকার দিব না। তারপর স্যার অ্যানালজেসিক আমরা কী দিব? স্যার মরফিন পেথিনিনের সাথে অ্যান্টিমেটিক। কারণ আমাদের এই অপওয়েড ড্রাগগুলো দিলে কী হয়, তার হচ্ছে বমি হয়, অর্থাৎ বমিটিংয়ের টেন্ডেন্সি বেড়ে যায়। এই জন্য সবসময় রাখবা এই অপওয়েড ড্রাগের সাথে কী দেয়, আমরা অ্যান্টিমেটিক দিই, অর্থাৎ এমিস্টেট, বার্গন, এই ড্রাগগুলো আমরা দিয়ে থাকি। কখন মরফিন দেওয়া যাবে না? ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিভিডিতে। এই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিভিডিতে কী করবে না, মরফিন দেওয়া যাবে না। স্টেরিন কেন দিব? আর স্টেরিন কী করে অ্যাথোস্ক্লেরোটিক প্লাগগুলোকে স্টেবল রাখে। আমরা জানি এই তোমার হচ্ছে অ্যাথোস্ক্লেরোটিক প্লাগগুলো হচ্ছে যখনই আনস্টেবল হয়ে যায় তখনই কিন্তু স্টেবল থেকে আনস্টেবল এনজাইম ডেভেলপ করে, দেন আনস্টেবল এনজাইম থেকে আমাদের এমআই ডেভেলপ করে। এই জন্য আমরা কী করবো, এই অ্যাথোস্ক্লেরোটিক প্লাগগুলোকে আমরা স্টেবল রাখার জন্য আমরা স্টেরিন দিব। এখন যদি একটা কোশ্চেন মধ্যে ধরো তোমার একটা পেশেন্ট 30 মিনিটে আসলো, তখন তুমি কী করবা? বলবো স্যার যদি 30 মিনিটে আসে, অর্থাৎ আমি বলছিলাম যে 2 ঘন্টার ভিতরে যদি পেশেন্ট আসে তাকে আমরা পিসিআই করার চেষ্টা করবো। যদি পিসিআই অ্যাভেলেবেল না থাকে এবং 12 ঘন্টার ভিতরে সেই পেশেন্ট আসে, তখন তাকে আমরা কী বলবো, স্টেরোকাইনেস দিব। অ্যান্ড যদি 12 ঘন্টা পরে আসে তাকে আমরা কী দিব, লো মলিকুলার ওয়েট হেপারিন দিব। স্টেরোকাইনেস কোন রুটে দেওয়া হয় স্যার? আইবি ইন ড্রিপে দেওয়া হয়, আইবি রুটে। স্টেরোকাইনেসের কমপ্লিকেশন কি স্যার? হাইপোটেনশন করে, ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায়। স্টেপটোকাইনেস কয়দিনের ভিতরে সেকেন্ড টাইম দেওয়া যায় না স্যার? 6 মাস, আর কিছু জায়গা আছে 5 বছর। কারণ কি স্টেপটোকাইনেসের এগেনস্টে কী হয়, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। সেজন্য সেকেন্ড টাইম যখন দিব এই অ্যান্টিবডির জন্য স্টেরোকাইনেস কাজ করতে পারবে না। তখন আমাদের ড্রাগ অপশন কি এলটিপ্লেস, তখন আমরা কী দিব, এলটিপ্লেস দিব। যদি প্রথমবার স্টেপটোকাইনেস দেওয়ার পরে যদি কাজ না করে, পরের বার আমরা কী করবো, এই স্টেপটোকাইনেস বদলে এলটিপ্লেস দিব। তো তোমাদের স্যার বলতে পারে যে তুমি প্রথমে কেন এলটিপ্লেস দিলা না? স্যার এলটিপ্লেস তো অনেক দামি, তো প্রথম এত বড় দামি একটা ওষুধ পেশেন্টকে আমরা দিয়ে পেশেন্টকে আমরা জামালায় ফেলতে চাই না। কোনটা বেটার স্যার? এলটিপ্লেস, কারণ এটাতে অ্যান্টিবডি তৈরি হয় না। কিন্তু এটা আমরা কেন ইউজ করি না? ড্রাগ অফ চয়েস না, ফার্স্ট চয়েস না, কারণ এটা অনেক দামি। কখন স্টেপটোকাইনেস কন্ট্রাইন্ডিকেটেড? মনে রাখবা যে কোনো মেজর সার্জারি বা ট্রমা থাকলে 1 বছরের ভিতরে তার ইস্কেমিক স্ট্রোকের হিস্ট্রি থাকে, বা তার সারা জীবনে কোনো এক পর্যায়ে যদি তার হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে, তাদেরকে আমরা কী করবো, স্টেপটোকাইনেস দেওয়া যাবে না। বা তার যদি একটি ব্লিডিং জোন পেপটিক আলসার, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ থাকে, তাদেরকে আমরা কী দিতে পারবো না, স্টেপটোকাইনেস দেওয়া যাবে না। স্টেপটোকাইনেস কাজ করছে কিনা তুমি কীভাবে বুঝবা যে স্যার তার যে ক্লিনিক্যাল সাইন সিমটমগুলো আছে, যেমন তোমার হচ্ছে পেইন, চেস্ট পেইন, ভমিটিং, এই সাইন সিমটমগুলো কী হবে, কমতে থাকবে। 50%-এর বেশি স্টিলিউশন কমবে, অর্থাৎ আমাদের ধরো স্টিলিউশনটা এরকম ছিল, স্টিলিউশন ছিল তাই না, এটা কী হবে, কমে 50%-এর থেকেও কমে যাবে, এবং ট্রোপোনিন আই বেড়ে যাবে। দেখো তুমি স্টেপটোকাইনেস করতেছো, ট্রোপোনিন আই করে দেখলে যে ট্রোপোনিন আই বেড়ে গেল, তুমি বই পাওয়ার কিছু নয়। কারণ কি স্টেপটোকাইনেস দিলে ব্লকগুলো সরে যাবে, ফলে আমাদের যে ড্যামেজ মাসলের ভিতরে যে ট্রোপোনিন আইগুলো আটকে ছিল সেগুলো বেরিয়ে ব্লাডে চলে আসবে। তখন তার কাছে মনে হতে পারে যে ট্রোপোনিন আই ব্লাডে বেড়ে গেছে, তাহলে এটা বই পাওয়ার কিছু নেই। থ্রোম্বোলাইসিসের পরও যদি স্টিলিউশন কমেনি, কারণ কি যে স্যার ভেন্ট্রিকুলার এনিউরিজম ডেভেলপ করছে, সেজন্য তার স্টিলিউশনটা কমেনি। তারপর যদি পেশেন্ট 12 ঘন্টা পর আসে, স্টিলিউশন কিউব না থাকে, অর্থাৎ নন স্টিলিউটেড এমআই, তাহলে কী করবো স্যার? লো মলিকুলার ওয়েট হেপারিন দেবো। কারণ আমি আগে বলে আসছিলাম যে নন স্টিলিউটেড এমআই আমরা কী করি, লো মলিকুলার ওয়েট হেপারিন আমরা দিয়ে থাকি। কীভাবে দিব? সাবকিউটেনিয়াসলি 12 আওয়ারলি ফর 5 to 7 days, দিনে 2 বার দিয়ে দিই না সাবকিউটেনিয়াসলি, নাভির চারপাশে। কেন থ্রোম্বোলাইসিস করবো না? কারণ নন স্টিলিউটেড এমআইতে সাব এন্ডোথেলিয়াল ইনফেকশন হয়, স্টেপটোকাইনেস দিলে ওয়াল রাপচার হয়ে যাবে। ওকে, সেজন্য আমরা থ্রোম্বোলাইসিস করবো না। এমআইতে কেন এসিভিনোর এয়ারওয়ে দেয়? কারণ প্রিভেন্ট ভেন্ট্রিকুলার রিমডেলিং। রিমডেলিংকে আমরা আগে বলছিলাম যে রিমডেলিং মিনস থিনিং অফ দ্য ইনফেক্টেড এরিয়া, থিকিং অফ দ্য আনএফেক্টেড এরিয়া। অর্থাৎ যে এরিয়াটা হচ্ছে তোমার মাসলসের নেক্রোসিস, সেই জায়গাটা কী হয়ে যাবে, চিকন হয়ে যাবে, ফলে ওই জায়গাটা কাজ করতে পারবে না, অন্য হার্টের অন্য অঞ্চল বা এরিয়াটা কী করবে, তার উপর লুট পড়ে যাবে, সে বেশি কাজ করবে, সেজন্য তার ওই আনএফেক্টেড এরিয়াটা কী হবে, থিকনিং হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তারপর স্যার বলতে পারে যে বলো তো কোন সারফেসে রিমডেলিং ডেভেলপ করে না? স্যার ইনফিউর সারফেসে। কারণ কি ইনফিউর সারফেসটা এমনিতে অনেক ঠিক, এই জন্য ইনফিউর সারফেসে কী হয় না, ইউজুয়ালি রিমডেলিং ডেভেলপ করে না।
কীভাবে ফলো আপ দিবা? যে স্যার আমরা যখন পেশেন্টকে ফলো আপ আসতে বলবো তখন বলবো যে আপনি নিয়মিত ওষুধ খাবেন, বাড়ি কাজ করা যাবে না, 2 মাস পুরোপুরি বেড রেস্ট থাকতে হবে, 3 মাস পর ইসিজি এবং ই করে আপনাকে দেখতে হবে আপনার কন্ডিশনটা কী। এমআর কমপ্লিকেশন কী? দেখো এমআর কমপ্লিকেশনটা অবশ্যই মনে রাখতে হবে যে স্যার এক নম্বর কার্ডিওজেনিক শক, অ্যারিথমিয়া, হার্ট ফেলার, হার্ট ব্লক, ভেন্টিকুলার রিমডেলিং, রেস্টলেস সিন্ড্রোম, 6টা মনে রাখো। তোমরা বলতে পারো যে তুমি এমআই একটা পেশেন্টের কার্ডিওজেনিক শক ডেভেলপ করো, তুমি এটা কীভাবে বুঝবা? বলবা যে স্যার যদি তার এমআইয়ের সাইন সিমটম পাই তারপরে তার হচ্ছে বিপি কমে যায়, তার মানে কি তার কার্ডিওজেনিক শক ডেভেলপ করছে। আমরা বুঝতে পারবো যে এমআইয়ের পরে যদি ব্লাড প্রেশার কমে যায় তখন হচ্ছে তার কার্ডিওজেনিক শক ডেভেলপ করছে। তারপর হচ্ছে এরিথমিয়া, যে স্যার এমআইয়ের ফিচার পাইছে তারপর তার হচ্ছে কী হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন বা এট্রিয়াল ফিব্রিলেশন বা তার হার্ট রেট বেড়ে গেছে, তার আমরা বলবো তার এরিথমিয়া ডেভেলপ করছে। ওকে, তারপর হচ্ছে হার্ট ফেলার, হার্ট ব্লক, এগুলো হচ্ছে আমাদের এমআইয়ের কমপ্লিকেশন। এমআইয়ের পরে যদি তার একটা এমআইয়ের পেশেন্ট তারপর দেখলা যে তার পা ফুলে গেল, ইডিমা হয়ে গেল, প্লাস তার অস্কালটেট করে দেখলা যে তার বেজাল ক্রিপিটেশন, তখন কি বুঝবে তার হার্ট ফেলার ডেভেলপ করছে। ওকে, বলবো যে এমআইয়ের সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস কমপ্লিকেশন কি স্যার? ভেন্টিকুলার ফিব্রিলেশন বা এরিথমিয়া, এর মধ্যে কোনটা? ভেন্টিকুলার ফিব্রিলেশন। কার্ডিয়াক অ্যারেস্ট বলতে কী বোঝো? যে স্যার অ্যাসিস্টুল, হার্টে কী করতে পারে না? সিস্টুল করতে পারবে না। কোন এমআই বেশি খারাপ? বলবো স্যার এন্ট্রোর এমআই, কারণ ইনফ্লোর এমআই তো শুধুমাত্র ব্রাডিকার্ডিয়া করে, আর এন্ট্রোর এমআই কী হয়? এরিথমিয়া অর্থাৎ ভেন্টিকুলার ফিব্রিলেশন হয়, যেটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। সেকেন্ডারি প্রিভেনশন অফ এমআই জন্য কী প্রোফাইলিসিস দিব? স্যার এসপিরিন দিব 75 মিলিগ্রাম, ক্লোপিডের 75 মিলিগ্রাম, বিটা ব্লকার এবং এসি ইনহিবিটর, এগুলো আমরা তাকে খাইতে বলবো। তাহলে এই ছিল আমাদের এমআইয়ের ইসিজি নিয়ে আলোচনা। আশা করি এই কোশ্চেনগুলো এবং এভাবে যদি বলতে পারো পরীক্ষাতে ইনশাল্লাহ তোমাদের এমআইয়ের ইসিজি থেকে বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের এমআই টপিক থেকে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।